কোশ্চেন একটু ঘোরা, এটা আমার বলটা এখন একটু কিন্তু ঘুরিয়ে হ্যাঁ করতে আমাকে বুঝতে হবে সেটা। হ্যাঁ 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 এটা কিন্তু হ্যাঁ, ওখানে আমার প্রবলেম হচ্ছে। আমি আনসার জানি, যেমন এটাও আমি আনসার জানতাম এক্সপেরিমেন্টাল রিসার্চ, হুম, কিন্তু সামহাউ ওই পারপাস অফ জেনারেলাইজেশনটা এসে গেছে বলে আমি আনসারটা ভুল করে দিয়েছি। হ্যাঁ, এবার বুঝতে পেরেছো জিনিসটা? না না, এবার ক্লিয়ার হয়েছে, ওই জন্য আপনাকে জিজ্ঞেস করলাম, এবার ক্লিয়ার হয়ে গেছে আমার। বৃতিকা, কোনো কোশ্চেন অসুবিধা হয়েছে আজকে? হ্যাঁ স্যার, স্যার ওই আমাদের এতে আছে যেটা 4-এর দাগে ডি, যেটা উত্তর হয়েছে। তাহলে কি আছে কোশ্চেনটা বলো। ওই কোশ্চেনটা একটু দেখুন। হ্যাঁ কোশ্চেনটা বলো, আমি কিন্তু দেখতে পাচ্ছি না তো। আমার তো পুরো হ্যাঁ স্যার, আমার ফোনে আছে, আমার ওটা করার সময় প্রবলেম হচ্ছিল একটু কেউ। ঠিক আছে, আমি বলছি আমার কাছে মেলে আছে, আমি বলো তো খুঁজছি, একটু, wait, wait। বলো। স্যার আমি এই এটা তোমার মেয়ে নাকি? কোয়েশ্চেন নাম্বার, কোয়েশ্চেন নাম্বার কত? 4 সাবজেক্টে, না পেপার ওয়ানে। পেপার ওয়ান আমি দিইনি, পেপার টু আসেনি। তোমার ক্লাসটা নিয়ে ও মানো, খাতার মধ্যে রয়েছে নিজে। আরে এটা আমি কোন পেপার করলাম, আচ্ছা 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 আচ্ছা, হয়ে গেল আমার পেপার। বেশি আসে, এক মিনিট, হ্যাঁ ফোন করে তো পেয়েছি পেয়েছি স্যার। আছে। স্যার ওপেন হচ্ছে। কোয়েশ্চেন নাম্বার 4 হচ্ছে, which of the following principles follows from text discussion of science and its limitations? আচ্ছা আচ্ছা, মানে সাইন্টিফিক যদি কোনো থট হয় বা কোনো থিওরি হয়, তার লিমিটেশনটা কি সেটা চেয়েছি। অ্যান্সারটা কোনটা আছে বলো তো শেষ করতে। আনসারটা হলো ওই এ, scientific theory is the product of the time because it is a limitation. হুম, লিমিটেশন দিতে বলেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, scientific theory is a product of the time, এটাই হলো আনসার। হ্যাঁ, কেন বলো তো, জানো? কারণ এখানে কোশ্চেনটা হচ্ছে, আমি বলবো স্যার, আমি ট্রাই হ্যাঁ, করব। হ্যাঁ বলো। কোয়েশ্চেন ইজ মানে সায়েন্স অ্যান্ড ইটস লিমিটেশন, মানে এই আনসার্স গুলোর মধ্যে কোনটা রিফ্লেক্ট করছে যে এটা সায়েন্সের লিমিটেশন। তো সায়েন্টিফিক থিওরি ইজ দ্য প্রোডাক্ট অফ টাইম, মানে সায়েন্টিফিক থিওরি কিছু প্রুভ করতে গেলে ইট নিডস টাইম, এটা টাইমের উপর ডিপেন্ড করে, তো এটা একটা লিমিটেশন, এটা একটা লিমিটেশন, তার জন্য এই আনসারটা হচ্ছে এটা। আমি তো এভাবেই বুঝলাম। হ্যাঁ ঠিক আছে, এদিক থেকেও বোঝা যেতে পারে। হুম 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 মানে টাইম টু টাইম সায়েন্সের মধ্যে চেঞ্জ হতে থাকে, তো এটা একটা ফ্যাক্টর আছে যে হুম, মানে সাইন্টিফিক ধরো আজকে একটা থিওরি আমি যেটা বলেছিলাম যেটা সায়েন্স হয়ে গেছে, কিন্তু সায়েন্স হ্যাঁ হ্যাঁ কিন্তু ফাইনাল সায়েন্স বলে কিছু নেই। মানে ইভেন হুম এডুকেশনাল কোর্স, সেটা নিয়েও কিন্তু এখনো রিসার্চ হচ্ছে যে সেটা সত্যি যে আমরা বলছি এটা কতটা, মানে তার যে আকর্ষণের শক্তিটা, এটার যে অ্যামাউন্ট আমরা বলছি সেটাই কি ঠিক। এখনো ধরো তোমাদের মানে গ্রহ নক্ষত্র নিয়ে বিভিন্ন ধরনের কাজ হচ্ছে, তা বিভিন্ন রকমের মানে সায়েন্স কোনো জায়গায় থেমে থাকে না যে এটাই ফাইনাল, এরপর আর কিছু নেই, এমনটা সায়েন্সের ভিতরে বলা যায় না। বিশেষ করে সোশ্যাল সায়েন্সের জন্য তো এটা খুবই সত্যি কথা। মানে আজকে ধরো 5 বছর আগেও যে সমাজ ছিল, 5 বছর পরে আর সেই সমাজ নেই। যার জন্য 5 বছর আগে করা কোনো রিসার্চ যদি দেখতে হয়, তাহলে সেটা কিন্তু আজকের দিনে একটু হলেও অন্যরকম পাবে। যেরকম এই যে আজকে তোমরা পড়াচ্ছো, বিভিন্ন ক্লাস নিচ্ছো, করোনা ধরো 2019 সালেও তোমরা যেরকম হুম ছাত্রীদেরকে পেয়েছো, আজকে আর পাবে না, সেই হুম, সময় চলে গেছে। হ্যাঁ হ্যাঁ এখন আবার সমস্ত হুম কিছু নতুন ভাবে তোমাদেরকে দিতে হবে। তো হুম। এডুকেশনাল হুম তো সেটা আর থেমে থাকে না, সময়ের সঙ্গে সঙ্গে সেটা চেঞ্জ হয়ে ফাইনাল করে কিছু হয় না সেখানে। এই বলতে চাইছি আর কি। বুঝতে পেরেছো বিধিকা? হুম 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 আচ্ছা, আর বাকিগুলো স্যার ঠিকই আছে, ওটাই আমার প্রবলেম হচ্ছিল। আচ্ছা আচ্ছা, আর একটু ক্লাসে পর আজকে একটা ফোন করো আমাকে, বুঝেছো? রাতে বা কাল সকালেও করতে পারো, অসুবিধা নেই, তোমার সাথে একটু দরকার রয়েছে। তো তারপরে সূর্য, বলো তুমি তো অনেকদিন ক্লাসে আসো না, আজকে একটু একটু বলো তোমার কি পড়াশোনা করবে, কি হচ্ছে, কোথায় কি সুবিধা অসুবিধা একটু বলো। সূর্য শুনতে পেলে একটু অন হও, বলো। তাই না, বুঝে অসুবিধা আছে। কল্যাণ কিছু বলার আছে তাহলে বলো, আজকে পরীক্ষা কটা রাইট করলে? আজকের প্রশ্নগুলো স্যার দেখেছি, ওই দর্শনের প্রশ্নগুলো। হ্যাঁ, বুঝতে পারছি না তো। দর্শনের প্রশ্নগুলো। হ্যালো। হ্যাঁ, 5টা প্রশ্ন পাঠিয়েছি আজকে, সত্যি করে কটা রাইট করলে? ওর কালকে আর গুলো দেখেছিল, আজকে তো দেখিনি স্যার। ও আচ্ছা, আজকের প্রশ্নগুলো দেখা হয়নি। দেখবে সময় করে একটু দেখে নেবে। হ্যাঁ হ্যাঁ।
আচ্ছা আচ্ছা আচ্ছা, সুপর্ণা এসছে। সুপর্ণা আজকে পরীক্ষা দিতে পেরেছো? ওর শরীর কেমন আছে? কালকে দেখে তোমাকে খুবই মানে না না একটু রুগী লাগছিল আমার। শরীরটা একটু যত্ন নিও, দুর্বল হয়ে পড়ছো। যত্ন নিলে তো তাহলে আপনি আরো বকবেন। না না, যত্ন নিলে কখনো বলবো না। পড়ার টাইম আরোই পাবো না। যত্ন না নিলে তুমি পড়বে কি নিজের করে? যত্ন তোমার যদি শরীর খারাপ হয়ে যায় তাহলে তুমি পড়বে কি করে? যত্ন নিতে হবে, আমি শরীরের যত্ন এটাই নিতে হবে। আগের দিন তো বলতে চেয়েছিলাম, বলার ওয়েটা ভুল হয়েছিল বলেই তো বকাটা শুনলাম। হ্যাঁ, তো বলার ওইটা তো ঠিক করতে হবে। তোমরা আজকে পরীক্ষা দিয়েছো? খুব ঘরে মশারি না দিয়ে আজকে, না আজকে কেন বলুন তো স্যার, মশারির ভিতর আমার ছেলে ঘুমোচ্ছে, আমি তো ওকে ছেড়ে চলে যেতে পারছি তুমি না, কি এখন কথা বলছো? অসুবিধা হবে না তোমার? ওই জন্য মশারি। তুমি এইটুকু তো অ্যাডজাস্ট করতে হবে, মা যখন পড়াশোনা করছে। আচ্ছা, এই লাইটটা আমি ওর জন্যই মানে আগের দিন অফ করে রেখেছিলাম। হ্যাঁ অসুবিধা লাইট হয়, অফ ঠিক আছে এইটুকু তো অ্যাডজাস্ট লাইট অফ করে করতেই নাও, হবে। অসুবিধা নেই। তুমি লাইট অফ করে না নাও। না না না, লাইট অফ করলে স্যার আমার আমার অসুবিধা হবে। ও আচ্ছা, তাহলে না আজকে না স্যার পরীক্ষা দিয়েছো? অসুবিধা নেই, এতে কোনো ব্যাপার নেই। আজ পরীক্ষাটা দিয়েছি মানে আমি একটু আগে আমি কোয়েশ্চেন গুলো পেলাম, কি করে পেলাম আমি একটু আগে আমি জানি না, এ তো আমি তারপরে এক্ষুনি চেক করলাম যে যখন সবাই বলছে দেখলাম 7:38-এ পাঠিয়েছেন। হ্যাঁ, তো তুমি কি করে কোশ্চেন আমার নেট অন ছিল কিন্তু মানে আমি চেকই করিনি। মানে আমি দেখলাম এক্ষুনি পেলাম, আমি অ্যাটেন্ড করে আমি আপনাকে জানাবো, মানে ক্লাসের পরেই আমি অ্যাটেন্ড করবো। ঠিক আছে। হুম। ইশিতা, পরীক্ষা দিয়েছো? কটা রাইট করলে? হ্যাঁ স্যার বলুন। কত- না, ইশিতাকে বলছি। ইশিতা, কটা রাইট করলে আজকে? হ্যাঁ পরীক্ষা দিয়েছো? হ্যাঁ আমি দেখ, আর আমি এখন ওই আলোচনা শুনেই আমি দেখলাম, আমি আগে দেখিনি। ও, দেখো। আমি লজিকটা দেখছিলাম আজকে, আচ্ছা আচ্ছা, তোমাদের ইন্ডিয়ান লজিক কত? ইন্ডিয়ান লজিক। বেশিটা কতটা করেছো? ইশিতা কতটা করেছো? সুপর্ণা কতটা করেছো? বা বাকিরা? শাশ্বতী, ইন্ডিয়ান লজিক কতটা শেষ? কল্যাণ কত হয়েছে বলুন? স্যার ইন্ডিয়ান লজি অনেকটা পড়েছি আজকে। অনেকটা পড়েছে, কি কি পড়লে? কত হ্যাঁ, নম্বর পেয়েছো? ওই যে প্রমা প্রমা ও তো তারপরে শুরুটা মাত্র, ওটা অনেকটা কোথায় হলো? না না, প্রমার পরে আর যে অনুমান, তারপরে ওই যে পরপর এগুলো আছে, সব ধারণাটা অনেকটা হয়েছে। হেতু, সাধ্য, পক্ষ, হ্যাঁ, পড়েছো এগুলো তো? সব করছি। হ্যাঁ হ্যাঁ, সাধ্য কাকে বলে? সাংখ্য দর্শন, ন্যায় দর্শন। সাধ্য কাকে বলে? সাংখ্য দর্শন মহর্ষি কণাদের। সাধ্য, সাধ্য তুমি বলে না যে সাধ্য বলে? সাধ্য, হ্যাঁ, হেতু, 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 পক্ষ আর সাধ্য। যেমন পক্ষ মানে ধরো যেখানে যেখানে ধোঁয়া সেখানে সেখানে আগুন, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ধরো পাহাড়ে আগুন লেগেছে, তো পাহাড়টা পক্ষ। আর হেতুটা হচ্ছে ধোঁয়া, আর সাধ্যটা হচ্ছে আগুন। এইভাবে কনসেপ্ট চেষ্টা এসেছে। করেছো, চেষ্টা করেছো, ভালো লাগলো। হ্যাঁ তারপর সুবর্ণা, কতটুকু হলো? ইন্ডিয়ান লজিকে পড়েছো কিছু? হ্যাঁ হ্যাঁ পড়েছি, ওই ইয়েটা বুঝেছি প্রথমে চার ভাগ, ওটা বুঝেছি, কিন্তু স্যার ওই ন্যায়টা আমি বুঝতে পারিনি, ওটা অনেক বড়, আমি বুঝতেও পারিনি। চার ভাগটা আমি বুঝেছি। আচ্ছা, আর তারপরে প্রত্যক্ষা যেটা পারসেপশন যেটা, সেটা কি বুঝলাম, একটা লৌকিক একটা অলৌকিক, এই ডিফারেন্সটা এটা বুঝেছি, কিন্তু অলৌকিকে ওই কয়েকটা যে টার্ম ওই লাস্টে সেগুলো বুঝিনি। তুমি তোমাকে জিজ্ঞেস করেনি সেটা। হ্যাঁ স্যার কি বলছেন? বলছি লৌকিক আর অলৌকিক এই দুটো পড়েছো বলছো, কি বুঝলে? লৌকিক বলতে কি বোঝায় আর অলৌকিক বলতে কি বোঝায়? হ্যাঁ, লৌকিক, লৌকিক মানে যেই সেন্স গুলো বোঝাচ্ছে, সেন্স মানে অলফ্যাক্টরি, ভিজুয়াল, অলফ্যাক্টরি, তারপরে হচ্ছে একটা ট্যাকটাইল আর মাইন্ড, এগুলো এটা হচ্ছে লৌকিক। হ্যাঁ, ভিজুয়াল মানে যেটা আমরা দেখতে পাচ্ছি, দেখে যেটা বুঝছি সেটা ভিজুয়াল, অলফ্যাক্টরি মানে ফ্রম নোজ আমরা যেটা বুঝতে পারছি, ট্যাকটাইল মানে ফর স্ক্রিন যেটা আমরা বুঝতে পারছি, আর মাইন্ড অ্যাওয়ারনেস বুঝলাম। কিন্তু ওই অলৌকিকে কিসব কিসব জানালা টানালা টাইপের, ওই ওই টার্মটা মানে উচ্চারণই করতে পারছি না, মানে ওগুলো আমি বুঝতে পারি, ওগুলো বুঝিনি, ঠিক আছে, তাও তুমি লৌকিকটা কিছুটা বুঝেছো, এটা মানে একটা। উচ্চারণও করতে পারলাম না। বিথিকা, লৌকিক আর অলৌকিক তুমি বুঝেছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা আমি বুঝে গেছি। আচ্ছা, বিথিকা বুঝেছো? কি আমাকে? হ্যাঁ, লৌকিক। স্যার আমাকে বলছেন? হ্যাঁ, তোমাকে বলছি এখন। লৌকিক আর অলৌকিকটা কি বুঝেছো একটু বলো তো? হ্যাঁ 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 স্যার। লৌকিক কি আর অলৌকিক কি? স্যার প্রথমত ওই আমাকে না ইসিতাকে বুঝতে পারছি না। তোমাকে বলছি,
বৃথিকাকে হ্যালো, বৃথিকাকে ও বলছি আমাকেই তো, আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। অলৌকিক। ঈশিতা চুপ ও কেউ বলছি না, তোমাকেই বলছি। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, ওই যেটা পারসেপশন বা প্রত্যক্ষ, সেখানে আমরা কি দেখতে পাই যে দুটো ভাগ, একটা হচ্ছে আপনার অর্ডিনারি আর একটা হচ্ছে এক্সট্রা অর্ডিনারি। অর্ডিনারি যেটা, সেটা আমরা বলছি মানে লৌকিক, লৌকিক। আর এক্সট্রা অর্ডিনারি সেটাকে আমরা বলছি অলৌকিক। এবারে লৌকিক যে আছে, যেটা আমরা 5 সেন্স অফ অর্গান, যেটা আমাদের পঞ্চ ইন্দ্রিয় তার সাথে মেন্টাল অ্যাওয়ারনেস যুক্ত হয়েছে, এই এইভাবে আমরা যাকে মানে পারসেপ্ট করতে পারি। এবার এই লৌকিক যে আছে পারসেপশন, তাকে দুভাগে ভাগ করা হয়েছে, একটা এক্সটার্নাল আর একটা ইন্টারনাল। এক্সটার্নাল কে আবার দুভাগে ভাগ করা হয়েছে। এক্সটার্নাল হচ্ছে 5 সেন্স অফ অর্গান আর মেন্টাল অ্যাওয়ারনেস। আর ভিজুয়াল মিনস আইজ, olfactory means nose, auditory means eyes, আর আপনার tactile means skins, আর টেস্ট means tongue, and mental awareness। আরেকটা হচ্ছে ইন্টারনাল পারসেপশন, মানে আমাদের ইনার সেন্স হয় না, মনের যে অনুভূতিগুলো সেগুলো, তারপরে আমাদের কগনিটিভ পারসেপশন যেগুলো হয় সেগুলো। আমরা অনেক সময় না মানে কোনো ঘটনায় মানে আমরা ডিপ্রেসড হয়ে পড়ি, টায়ার্ড হয়ে পড়ি, এগুলো আমাদের ইন্টারনাল পারসেপশন। আরেকটা যেটা হচ্ছে এক্সট্রা অর্ডিনারি, মানে যেটা অসাধারণ, মানে অলৌকিক, যেখানের মধ্যে লৌকিক ব্যাপারটা থাকবেই না। আমরা তাকে 3 ভাগে ভাগ করি, একটা সামান্য লক্ষণ, আর একটা জ্ঞান লক্ষণ, আর একটা যোগজা। সামান্য লক্ষণ মিন্স যেটা আমরা পারসিভ করি জেনারেলিটি ফ্রম এ পার্টিকুলার অবজেক্ট, মানে একটা পার্টিকুলার অবজেক্টে এসে আমরা যখন সামান্য লক্ষণ জেনারেলিটিতে আসি, সেটা আমাদের হচ্ছে আপনার মানে সামান্য লক্ষণ। আর জ্ঞান লক্ষণ কি হচ্ছে, যে আমাদের যে সেন্স অর্গান গুলো রয়েছে, সেই অর্গান গুলো কি হয়, ক্যান পারসিভ মানে নট অ্যাট্রিবিউট, মানে কোয়ালিটি রয়েছে বাট নট অ্যাট্রিবিউট, মানে অ্যাট্রিবিউট করা যাচ্ছে না, সেটা হচ্ছে আমাদের জ্ঞান লক্ষণ। আর একটা যোগজা, যেটা আমরা সাধারণত হয় না অনেকে মানে পাওয়ার অফ যোগা, যেটা যোগার শক্তির দ্বারা, যোগ শক্তির দ্বারা অনেকে পাস্ট, প্রেজেন্ট, ফিউচার সম্পর্কে আমাদেরকে সুপার ন্যাচারাল এবিলিটিস গুলো, সেটা কারোর পার্টিয়ালি থাকে, কারোর কমপ্লিটলি থাকতে পারে, বাট সেটা হয়তো পাওয়ার অফ যোগা দ্বারা সেটাকে অর্জন করেছে। কারোর এরকম ক্ষমতা থাকে না, পাস্ট ইনসিডেন্ট বলতে পারে বা ফিউচার সম্পর্কে আমাদেরকে বলতে পারে, সে হয়তো কমপ্লিটলি বা পার্টিয়ালি হয়তো বলছে, কমপ্লিটলি বলতে পারছে না, বাট পাওয়ার অফ যোগার দ্বারা সেটা পারসিভ করেছে। দ্যাটস কল যোগজা। অসাধারণ। মানে আমি এখন বলতে পারি যে আমি কাউকে পড়িয়ে খুব খুশি হয়েছি, মানে সেটা তিনি অবশ্যই আমার কাছে আনন্দ তো আছেই, তারা আমার কাছে খুশি, অবশ্যই আনন্দ আছে। কিন্তু খুশি হওয়ার ব্যাপারটা তোমার কাছ থেকে পেলাম, তুমি এত সুন্দর বুঝিয়েছো, যেটা হয়তো আমার নিজের পক্ষে ওভাবে বোঝানো যেত। অসাধারণ বুঝিয়েছো, খুব ছোটর মধ্যে সুন্দর ভাবে এবং টু দা পয়েন্ট। সত্যি আমার ভালো লেগেছে, এটা ধরে রাখো। তোমার নেট হয়নি কারণ আমি খুব অবাক হয়েছি, কালকেও বলেছি আজকেও বলছি, তোমার কিন্তু নেট না হওয়ার কথা না, নেট আরামসে হয়ে যাওয়ার কথা। যথেষ্ট তোমার আন্ডারস্ট্যান্ডিং রয়েছে, কেন হবে না? এটা অস্বাভাবিক লাগলো আমার, হয়ে যাওয়ার কথা। না কিছু কিছু জায়গায় না, এই যে আপনি বলে দিচ্ছেন না, একটা গাইডেন্সটা আমার খুব দরকার ছিল, যেটা ওই সামনে গিয়েই আমি একটা দুটোর জন্য পিছিয়ে যেতে হচ্ছে কাট অফের কাছে গিয়ে। তো এই আমার কিছু ক্ল্যারিটি ছিল না, সেই জন্য। আচ্ছা, এবার হয়ে যাবে, তুমি সুন্দর পড়াশোনা করছো, খুব ভালো লাগলো আমার। স্যার ওই জ্ঞান লক্ষণাটা একবার একটু বলে দিন না, ওই বিথিকা যেমন মানে যেটা বললো আর কি, জ্ঞান লক্ষণা, এটা বুঝলাম না আমি। ধরো আমাদের যে জ্ঞান, তার থেকে আমরা যেরকম জ্ঞান, আমাদের কি জ্ঞান বলতে কি বোঝায় বলো? জ্ঞান বলতে তুমি কি বোঝো? মানে জ্ঞান মানে কোনো কিছু সম্পর্কে একটা ধারণা তৈরি করা, মানে ধারণা ঠিক নয়, মানে যেটা অরিজিনাল কিছু একটা ব্যাপার, সেটা যখন আমরা জানলাম, ওটাই তো জ্ঞান। না, অরিজিনাল কোনো কিছুর সম্পর্কে এটা কতটা জানলে তোমার একটা জ্ঞান হয়, একটা জ্ঞান, একটা ধারণা। তুমি জানতে ধরো, হ্যাঁ কি বলছো বললেন, বলো। যথার্থ জ্ঞান, মানে সঠিক যার সঠিক ভ্যালিডিটি হ্যাঁ, আছে, যার মানে ভ্যালিডিটি আছে সেটা জ্ঞান আমরা বলতে পারি, নলেজ।
যার বেস আছে, ভ্যালিড আছে। হ্যাঁ, মানে আমি কিছু যে দেখলে, যেটা পার্টিকুলার আর কি। হ্যাঁ মানে আমি কিছু যে দেখলেই সেটা জ্ঞান নয়। মানে ধরো আমি না। একটা লোককে দেখলাম দৌড়ে পালিয়ে যাচ্ছে, তার মানে আমি যদি জ্ঞান থেকে আসি যে সে লোকটা দৌড়ে পালাচ্ছে মানে সে লোকটা চোর, তাহলে আমার জ্ঞান কিন্তু হলো না। তার হ্যাঁ। জ্ঞান হতে গেলে তখন আমাকে আনতে হবে যে সেই যে দৌড়ে পালাচ্ছে লোকটা, সেটা সত্যিই চোর কিনা। এই হুম। সত্যি চোর কিনা এইটা আমাকে কিন্তু আগে বুঝতে হবে, তবে তাকে আমি চোর বলতে পারি। তাহলে একটা লোকের হয়তো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে বা বাড়িতে হয়তো তাড়াতাড়ি যেতে হবে, কিংবা আমাদের ন্যাচারাল কল যেটা বলে সেই রকম কিছু একটা ব্যাপার হয়েছে, তার জন্য সে দৌড়ে যাচ্ছে। আমি যদি তাকে বলি যে এই চোর যাচ্ছে, ধরো ধরো, মারো মারো, এরকম যদি আমি রাস্তার মধ্যে চিৎকার করতে শুরু করি, সেটা খুব বাজে একটা ব্যাপার হবে। আমার জন্য হবে, ও লোকটার জন্য হবে। তো যার জন্য আমাকে যখন জ্ঞান হবে এবং যে ধারণা হবে, এগুলোর মধ্যে পার্থক্যটা হচ্ছে এই জায়গাটায় যে তুমি জ্ঞান হলে তার ব্যাপারে সম্পূর্ণ অবহিত হবে, তবে গিয়ে তোমার জ্ঞান। আর তোমার যদি ধারণা হয়, তাহলে তুমি যে কোনো জায়গা থেকে যা কিছু একটা মনে করে নিতে পারো, যার জন্য বলে না যে অর্জুনের সর্বভৌম। তো এই জায়গাটা হচ্ছে তোমার ধারণা। আর তুমি যদি জ্ঞান হয়, তাহলে তোমার হচ্ছে সম্পূর্ণভাবে তুমি সেটাকে বুঝবে যে না, এটা দড়ি কিংবা একটা সাপ, যেটা তোমার মানে বাস্তব ঘটনা, সেটা তুমি বুঝবে। এই যে জায়গাটা, এটাকে বলা হচ্ছে জ্ঞান। এবার এর কিছু লক্ষণ আছে, যেরকম ধরো তুমি যে জ্ঞান অর্জন যদি করো, তাহলে তোমার ভেতরে কিন্তু তার একটা জ্ঞানের পরিস্ফুটন ঘটে। ধরো আচ্ছা, আমার কাছে যে তোমরা পড়ছো, আমি সামান্যতম কিছু জ্ঞান হয়তো সামান্য হলেও অর্জন করতে পেরেছি। এই জ্ঞানটুকু আমি তোমাদের মধ্যে দিতে চেষ্টা করছি এবং তোমরা সেটা নেওয়ার জন্য আমার কাছে আসছো। এই যে লক্ষণ, যার বেসিসে তোমরা মনে করেছো না পাত্র স্যারের কাছে গেলে কিছু তো আমরা জানতে পারবো, সেই জন্য তোমরা তোমাদের ঘরের কাজ বা অন্য যাবতীয় কিছু সমস্ত সমস্যাগুলোকে সরিয়ে রেখো, তোমরা আসছো। বাকিরা হয়তো ইউটিউবে দেখে কিংবা দেখে না, আমি সেটা জানি না। কিন্তু তারা আমার কাছে পড়ছে, আমি ধারণা করে নিচ্ছি যে তারা, জ্ঞান নয় কিন্তু ধারণা, আমি ধারণা করে নিচ্ছি যে তারা আমার কাছে সেই বিশ্বাসটা রাখতে পারছে যে না, আমার থেকে তারা কিছু পেতে পারে। তাহলে এই যে প্রকাশ, এইটাকে বলা হচ্ছে জ্ঞান লক্ষণ। জ্ঞান লক্ষণটা হলে কিন্তু তুমি নিজে বুঝবে না, মানে অনেক সময় নিজে বুঝবে না যে আমি জ্ঞানী হয়ে গেছি, এটা কিন্তু বোঝা নিজের পক্ষে অনেক সময় কষ্টকর হয়। কিন্তু তোমার, মানে এটা প্রকাশও পাবে। হ্যাঁ প্রকাশে আসবে, মানে হুম। তোমার সামনাসামনি কাছাকাছি যারা আসবে তারা বুঝতে পারবে যে না, এই লোকটির ভেতরে জ্ঞান আছে। যার জন্য জ্ঞান লক্ষণ কিন্তু আচ্ছা। কোনো মানুষ নিজে ধারণা করতে পারে না। যার জন্য বলে না অহংকার করতে নেই, জ্ঞানের অহংকার করতে নেই। কারণ কোনো জ্ঞানী ব্যক্তি আলটিমেটলি ধারণা করতে পারে না যে তার ভেতরে কতটা জ্ঞানের পরিস্ফুটন ঘটেছে বা তার ভিতরে কতটা জ্ঞান আছে। হুম হুম। এটা কিন্তু কারোর ভেতরে কেউ মেজার করতে পারে না, বলতে পারে না। যেরকম আমার যদি একটা হাত, আমি একটা ওয়েট মেশিন, মানে যেখানে তোমার ধরো মাপ দেওয়া হয়, ওজন নেওয়া হয়, এরকম একটা মেশিনের উপর আমার হাতটা রাখি, তার আমার 2.5 কিলো হাত না 2.5 কিলো হাত, আমি কিছু একটা বুঝতে পারবো। কিন্তু আমার জ্ঞান কতটা আছে এটা কিন্তু আমি হুম। বুঝতে পারবো। এবং যে ভারতীয় দর্শন, সেখানে কিন্তু তোমার যে জ্ঞান, মানে পরীক্ষা নিয়ে আমরা বুঝি সেই পরীক্ষার মধ্যে এই ছেলেটা দেখো 60% নাম্বার দিলে আমাদের ভিতরে জ্ঞান আছে, এটা কিন্তু ভারতীয় দর্শন টোটালি ভ্রান্তর কথা বলেছে। কারণ জ্ঞান এখানে কোনোদিন পরীক্ষা দিয়ে তারা বিচার করেনি। তারা একটা প্র্যাকটিক্যাল কাজ করতে দিত, গুরুর আশ্রমে থাকতো, থেকে সেখানে তারা সমস্ত শেখা যা কিছু সেগুলো করতো। তারপর তাকে একটা কাজ দিত যে যাও এই কাজটা করে দেখো তুমি পারছো কিনা। যেরকম ধরো যখন মহাভারত হয়েছে সেই সময় তোমাকে বলেছে, অর্জুনকে বলেছে যে যাও, গিয়ে ওখান থেকে দ্রুপদ রাজার থেকে সমস্ত যা মানে গরু আছে, গরু ওদের কাছে খুব একটা মানে মূল্যবান সম্পদ ছিল, কারণ এগ্রিকালচার দিয়ে তারা মানে বেঁচে থাকতো এবং তাদের লাইভলিহুডটা এগ্রিকালচার। তো এই জায়গায় গিয়ে তার গরুগুলোকে সব নিয়ে আসো। সে গিয়ে নিয়ে আসছে, তখন যে বিষয়টা অর্জুনের ভেতরে মানে পরিষ্কার ভাবে একটা ভালো রকম জ্ঞান তৈরি হয়েছে। সেখানে তারা পরীক্ষা নেয়নি যে তুমি লেটার পেয়ে গেছো, স্টার পেয়ে গেছো, এই সমস্ত ছিল না। আসলে লেটার স্টার এসছে কি আমাদের ব্রিটিশ কালচার থেকে আমাদের এসেছে, যে কালচারটা হচ্ছে আমাদের ক্লাস তৈরি করার চেষ্টা, আর কিছু হয়নি কিন্তু। মানে আমাদেরকে উন্নত করবে, আমাদের ভিতরে জ্ঞানের পরিস্ফুটন ঘটাবে, এই চেষ্টা কোনো কিছু ব্রিটিশদের ছিল না। এবং আজ যে আমরা করে চলেছি সেটা ব্রিটিশ সংস্কারই আমাদের অনুসরণ চলছে। আমরা নিজেদের শিক্ষাকে আমরা ভুলে বসে আছি। তার জন্য আজকে যে প্রয়োজন পড়লো ইন্ডিয়ান লজিক জিনিসটা, যেখানে দাঁড়িয়ে বলা হলো যে আমাদের ভিতরে যে কি জ্ঞান আছে সেটা আমরা নিজেরাও জানি না, এবং আমাদের ভিতরে আমাদের প্রাচীন মুনি ঋষিরা যা কাজ করে গেছে, সেগুলোর থেকে আমাদের কাছে যা এসেছে তার কিছুই আমরা এখনো মানে বুঝে উঠতে পারছি না। তো এই জায়গাটা থেকে যাতে আমরা ধরতে পারি, যার জন্য কিন্তু এই ইন্ডিয়ান লজিকটা জিনিসটাকে নিয়ে আসা হয়েছে। তো এই জ্ঞান লক্ষণ বলতে তুমি কথাটা শুরু করেছিলে, সেটা হচ্ছে যে তোমার ভেতরে একটা বস্তুর সম্বন্ধে পরিষ্কার ধারণা নয়, পরিষ্কার ভাবে
তার প্রতি একটা বোধ তৈরি হওয়া। এই বোধ তৈরি হতে গেলে যে যে পদগুলি রয়েছে তার ভিতরে 6টা জিনিসটা আমরা খুব ভালোভাবে পড়বো। আবার কোনো যেরকম আমাদের ভিতরে অর্থোডক্স এবং হেটেরোডক্স জিনিস রয়েছে। হেটেরোডক্স কি? হেটেরো বলতে আমরা যেরকম ধরো আমাদের যে সেক্সুয়াল রিলেশন সেটাকে আমি বলছি। যেরকম ধরো আমাদের হোমো কি একই ধরনের মানুষজন বা একই লিঙ্গের মানুষজন পরস্পরের সঙ্গে তারা মানে লিপ্ত হচ্ছে, দেন আমাদের কিন্তু হোমো। এর বাইরে গেলে হেটেরো। কিন্তু আমাদের ভারতীয় দর্শন শাস্ত্রে সেখানে হোমো শব্দটা ব্যবহার না করে অর্থ শব্দ ব্যবহার করা হয়েছে। কারণ কি? তারা ধরে নিয়েছে যেটা অনেক প্রাচীন কাল থেকে চলে আসছে। কিন্তু অর্থোডক্স মানেই সবসময় বের হয়ে যাবে আর হেটেরোডক্স মানে বুদ্ধিজম বা এগুলো হয়ে যাবে, এমন কিন্তু ঘটনা নয়। দুটোর ভেতরে কিন্তু অনেক সময় ইন্টারাকশন হয়েছে। যেমন বৌদ্ধ ধর্মেও কিন্তু বলছে তোমার আত্মার মুক্তি হবে, আবার যে তোমার বেদ বলছে সেখানেও তোমার আত্মার মুক্তি হবে। তাহলে অর্থোডক্স আর হেটেরোডক্স কিন্তু টোটাল আলাদা হয়ে যায়নি, তাদের ভিতরে কিন্তু কোথাও একটা গিয়ে পরস্পরের সঙ্গে একটা যোগাযোগ তৈরি হয়েছে। এবং এই যোগাযোগটা তৈরি হওয়ার পরে দেখা গেছে যে এই দুটো কিন্তু একদমই যে আলাদা সেই রকমটা নয়, কাছাকাছি জিনিস। এর জন্য স্বামী বিবেকানন্দ বলছেন যে বৌদ্ধ ধর্ম হচ্ছে হিন্দু ধর্মেরই বিক্ষুব্ধ একজন সন্তান। বৌদ্ধ ধর্ম কিন্তু হিন্দু ধর্মের বাইরে চলে যায়নি। আজও তুমি যদি একজন ধরো বলো যে আমি এসসি হিসাবে কার্ড করাবো, সেই জন্য আমি বৌদ্ধ ধর্মের লোক, সেই জন্য আমি করাতে পারি, তার তোমাকে কিন্তু লিখতে হবে যে আমি হিন্দু ধর্মের থেকে এসসি হওয়ার কারণটা হচ্ছে আমি বৌদ্ধ ধর্মের লোক, এবং সেই জায়গায় তোমার বিচার হবে যে তুমি বৌদ্ধ ধর্মের থেকে। যার জন্য কিন্তু ভারতীয় দর্শনটাকে বুঝতে গেলে এই হোলিস্টিক অ্যাপ্রোচে তোমাকে বুঝতে হবে, ওরা একটা জায়গা থেকে নয়। তো হিস্ট্রিটা কতদূর পড়া হয়েছে একটু বলবে? তোমার কোন জায়গাটা কি পড়া হলো এখন পর্যন্ত? হিস্ট্রিটা আসো না গেছো? হিস্ট্রিটা কিছু বলে না, কি জানি শুনতে পায় না নাকি। আচ্ছা, তো আপাতত এখন ক্লিয়ার আছো? ভূমি শিক্ষা, কল্যাণ, সুপর্ণা, শাশ্বতী আর ইশিতা তো কথাটা তো বলছে না, এখন হচ্ছে রাস্তা হয়ে নাকি কি হয়েছে। তো আসলে আমরা আজকে একটা অন্য জিনিস শিখি, সেটা হচ্ছে ডিরেকশন টেস্ট। ডিরেকশন টেস্ট নিয়ে তোমাদের কোনো আইডিয়া আছে? আমি কোশ্চেন দিয়েছিলাম একটু, জানো কিছু ইশিতা? ডিরেকশন স্যার কি? টেস্ট, ডিরেকশন টেস্ট, ডিরেকশন টেস্ট, হ্যাঁ ডিরেকশন তো। হ্যাঁ হ্যাঁ ডিরেকশন। ডিরেকশন মানে ওই if we start from this east then we go 5 kilometer towards west, ওরকম কিছু তো। হ্যাঁ 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 আচ্ছা হ্যাঁ আচ্ছা ওটা আচ্ছা ওটা ডিরেক্ট। পারি, ওটা মোটামুটি পারি। হ্যাঁ হ্যাঁ ওটা পারি স্যার। ওটা পারি। আরো আচ্ছা, হ্যাঁ স্যার ওটা আমিও পারি। বাহ, তাহলে তো খুবই ভালো। তাহলে ইন্ডিয়ান লজিক নিয়ে আলোচনা হ্যাঁ করো, সত্যি। তাহলে হয়তো করতে হবে। হাতে হুম হুম। দরকার আছে। আচ্ছা আচ্ছা ওই যেটা হয় না যে ধরুন এই জায়গা থেকে সাউথ থেকে রাইট মানে ইস্ট ওর দিকে গেল, ওখান থেকে সাউথ হ্যাঁ এলো, নর্থ এলো, ওটাই বলছেন তো? হ্যাঁ ওটাই বলছি। হুম আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা স্যার তো সেই অতিভুজের স্কয়ার সমান লম্বের স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, এই ফর্মুলাটাকে পুট করতে হয়, ওটা দেন সব ওটাকে জায়গায় put করতে ডিরেকশনালি হয়। ডায়াগ্রাম মানে ডায়াগ্রাম। হ্যাঁ ওটা সব জায়গায় পুট করতে হয়, মানে ওটা দিলেই যে তুমি ওটা পুট হ্যাঁ করবে। সব জায়গায় নয়, হ্যাঁ এইবারেরটা হ্যাঁ। এসেছিল, এই কোশ্চেন এবারে কোশ্চেনটাই ছিল স্যার যেটা আচ্ছা, দিয়েছিলেন কিছুদিন। ওই হ্যাঁ কিছুদিন আগে যেটা ছিল তাতে অতিভুজের স্কয়ার হুম সমান হুম লম্বের হুম স্কয়ার প্লাস ভূমি স্কয়ার হ্যাঁ, হয়েছিল। হুম। তো এই জিনিসগুলো তোমাদের আইডিয়া ধারা আছে, তোমরা জানো, কল্যাণ জানো তো? হ্যাঁ হ্যাঁ স্যার আমি জানি না ঠিক। তা একবার দেখিয়ে দেবো না ইন্ডিয়ান লজিক নিয়ে বলবো কি করবো, বলো তুমি। ইন্ডিয়ান লজিকটা হোক স্যার, ওটা আমি পরে আপনার কাছ থেকে জেনে নেবো। আচ্ছা আচ্ছা, বলো তো বেদান্ত কটা আছে পড়েছো? বেদান্তের নাম বলো, কটা বেদান্ত সেটা বলো। বেদান্ত বেদান্তের নাম না বলতে পারো, কটা বেদান্ত? পাচ্ছি না। জানি তো খুব। দীপিকা, সুপর্ণা, কটা বেদান্ত বলো, দুজনেই বলো। আর শাশ্বতীও বলো, কটা বেদান্ত? স্যার আমি 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 একটা বলছি স্যার, আমার না ইন্ডিয়ান লজিকটা কেমন কেমন লাগছে, আমার ধীরে ধীরে না একটু ওটা একটু করে কেমন তৈরি করতে লাগছে হবে, বলে তো, পুরোই আমার মাথার উপর দিয়ে যাচ্ছে কেমন নতুন নতুন লাগছে স্যার পুরো। কেমন কেমন ওটা লাগছে আমার টাইম অসুবিধা লাগবে। দূর হয়ে যাবে। তুমি যে পেপারটা লিখছো ওটা দিয়ে কিছুটা অসুবিধা দূর হয়েছে, আরো অসুবিধা দূর হয়ে যাবে। ওই বেদান্ত আমি আজকেই ওই পেপারটাই পড়ছি স্যার। আচ্ছা একটা জিনিস, বেদান্ত মানে অর্থোডক্স ভিডিওটা অন করো, ভিউ তাই তো স্যার? হ্যাঁ ভিডিওটা অন করো, ভিডিও অন নেই। হ্যাঁ
আমি বলছি আমি আজকে ওটাই পড়ছি, ওই বেদান্তই পড়ছিলাম। তো বেদান্ত মানে হলো পুরোপুরি অর্থোডক্স ভিউ পয়েন্ট, রাইট? হ্যাঁ, হুম হুম। হেটেরোডক্স আছে, মানে কখনো না এটা স্যার, বলবেন না যে অর্থোডক্সই আছে, হেটেরোডক্স নেই, কারণ আপনি যেটা বললেন বৌদ্ধিজমও, হ্যাঁ হ্যাঁ ইম্প্যাক্ট আছে, ওটা আমি দেখলাম আজকে পেপারটা পড়ে আমি দেখলাম। আর যেহেতু কালকে ইন্ডিয়ান লজিক নিয়ে ডিসকাস হলো, আজকে বেদান্ত পেপারটা পড়ে আমার ক্লিয়ার হলো। আগের দিন ওটাও আমার মাথার উপর দিয়ে বেরোচ্ছিল, তো এবার আস্তে আস্তে ক্লারিটি আসতে লাগছে। এটা আমার বেশ ইন্টারেস্ট করাতে হবে, তাহলে তোমাদের তৈরি হবে। ইন্ডিয়ান লজিকটা বেশ অন্যরকম একটা জিনিস। অন্য জিনিসগুলো তোমাদের অতটা অসুবিধা হবে না, কিন্তু এই ইন্ডিয়ান লজিকের ব্যাপারে একটু ধরতে হবে এটা, নাহলে এটা এর আগে আমি কিচ্ছু জানতাম না, আমি কিচ্ছু পড়িনি কোনোদিন আমি ইন্ডিয়ান লজিকের ওপর। তোমার থাকবে, দু তিনটা কোশ্চেন থাকবে ইন্ডিয়ান লজিক। ওই যেই পারসেপশন ইনফারেন্স ওগুলো আমার চেনা চেনা ওয়ার্ড লাগছে, ওগুলো যেই বুঝতে যাচ্ছি অমনি যেগুলো সংস্কৃত ওয়ার্ড ওগুলো আমি ভুলে যাচ্ছি। এরকম হাল হচ্ছে আমার ইন্ডিয়ান লজিক। একটু রেখে তারপরে লিখতে, তাহলে অসুবিধা হবে। বলতে পারবে বেদান্ত কটা? স্যার আমি তো এখনো বেদান্ত পাইনি। তোর ইন্ডিয়ান লজিকের মধ্যে রয়েছে, তুমি দেখো এখনো। দেখেছি, ইন্ডিয়ান লজিকের মধ্যে তুমি মানে হ্যালো, ওটা না পড়া হলেও মানে কি কি হ্যাঁ, ব্যাপারগুলো আছে সেগুলো আমি খুঁজে দেখেছি। সেটা বলো। হ্যাঁ এই বলছি আমার একটু কথা ছিল। হ্যাঁ, আমার একটু কথা ছিল, আমি বলছি যে যদি পর পর একটু বুঝিয়ে দিতে, সাংখ্য ন্যায় চারবাক একটু একটু করে বুঝিয়ে দিতে, তাহলে মানে ওটা তোমাদের যদি একদমই তোমরা না পড়ো তাহলে সমস্যা নেই। যেমন কটা বেদান্ত, এটা তোমাদের একটা বলতে হবে। তারপরে বেদান্ত গুলোর ভেতরে কি আছে সেই জিনিসটা তোমাদের ভিতরে একটা আইডিয়া থাকলে তবে আমি বলতে পারবো, নাহলে তোমাদের একটা দিয়ে শুনবো আর একটা দিয়ে বেরিয়ে চলে যাবে, মাথা ঘুরে ঢুকবে না। তো যার জন্য আমি আগে নোটটা দিয়েছি, আগে ক্লাস নিই, নোটটা দিয়ে তারপরে মধ্যে পরপর 2 দিন আমি ক্লাস নিচ্ছি। তো তোমরা কি কেউ বেদান্ত বলতে পারবে না যে বেদান্ত তো কেউ হ্যালো, না? আচ্ছা, বেদান্তের কটা ভাগ বলো তো? বেদান্ত তো তোমার উপনিষদ। যারা এডুকেশনে আছো তার, হ্যাঁ, বেদান্ত মানে উপনিষদ। উপনিষদের কটা ভাগ? উপনিষদের কঠোপনিষদ, কেনোপনিষদ, মুন্ডক উপনিষদ, মান্ডুক্য উপনিষদ। টাইপ করে, হ্যাঁ? টাইপ দীপিকা, কটা টাইপ? না স্যার, আমি কিন্তু বেদান্তটা ঠিক করে পড়িনি। অথচ আমি নোট দিয়েছি, তোমার এডুকেশনের নোট তো সাথে কি বেদান্তের মধ্যে কিছু পড়োনি? না না ইন্ডিয়ান ফিলোসফি না, বেদান্তর ভাগগুলো আমি হবে। স্যার এই নোটে কিন্তু আমি বেদান্ত পাইনি স্যার। কোথায়, কোন পেজে আছে স্যার? ইন্ডিয়ান লজিকে শাশ্বতী তো পড়েছে বলছে, ও কোন পেজে আছে? বেদান্ত এগুলো না থাকলে তুমি কি করে ধরো ইন্ডিয়ান লজিকটা? পরপর আছে, তোমাদের দেখতে হবে ওটা। যদি না গিয়ে থাকে তাহলে আমাকে দেখাবে যে যায়নি, আমি তোমাকে তাহলে এই তো চারবাকা, ন্যায়া, বৈশেষিক, মীমাংসা, জৈনিজম, বুদ্ধিজম, প্রমাণাস, প্রত্যক্ষা, মানে পারসেপশন, ইনফারেন্স, এগুলো সব আছে। বেদান্ত কোথায়? বেদান্ত নেই, খুঁজে দেখো তো। আমি রাতে তোমাকে ফোন করছি, তাহলে রাতেই না স্যার, আমি রাতেই তোমাকে ফোন করছি, তুমি বের করো যে বেদান্ত আছে কি নেই। যদি না থাকে তাহলে আমাকে বলবে, আমি সেইখান থেকে তোমাকে আমি পাঠাবো বেদান্তের নোট। এবিথিকা জানো? বেদান্ত যতটা মানে কালকে আপনি যা বলেছেন এইটুকুই বুঝেছি। না, স্যার ইন্ডিয়ান লজিকের নোটসে বেদান্ত সম্পর্কে নেই, কিন্তু আপনি কালকে বেদ আর বেদান্তের মধ্যে যে ডিফারেন্সটা বুঝিয়েছিলেন সেটা বুঝতে পেরেছি। আর হ্যাঁ, যে ওইটুকু আমিও ব্রাহ্মণিজম বুঝেছি। কাস্টকে, মানে এই যে ব্রাহ্মণিজম যে ব্যাপারটাকে, এটা বেদান্ত আহ মানে এই যে এদের যে সোসাইটির, কারণ ব্রাহ্মণরা যে সোসাইটিকে ডিভিশন করে, এই ব্যাপারটা এরা বেদান্তের মধ্যে এটাকে তারা গুরুত্ব না দিয়ে, সেখানে যেটা বেদ যেটাকে এই ব্রাহ্মণী সোসাইটি যারা করে এটাকে গুরুত্ব না দিয়ে তারা কিন্তু মানে মানে কি বলতে চাই, মানে বলছি যে শিক্ষাটা আসল শিক্ষা সেটা কিন্তু বেদান্তেতে রয়েছে। বেদান্ত ব্রাহ্মণিজমের ব্যাপারটাকে সাপোর্ট করে না। এই যে ব্যাপারগুলো, এগুলো পড়েছি। আমি দেখছি ইন্ডিয়ান লজিকের নোটটা কি তাহলে মানে কি সবটা যায়নি, আমি দেখছি।
যাই হোক, তোমাকে যেটা আমি বলছি যে তোমাকে আমি এডুকেশনের নোট যেটা দিয়েছিলাম ইন্ডিয়ান ফিলোসফি, সেইখানে আমি বেদান্ত নিয়ে কোনো কিছু লেখা দিইনি। হ্যাঁ হ্যাঁ স্যার, সেখানে বেদান্ত সম্পর্কে আছে, হ্যাঁ, তার বেদান্ত যেটা ইন্ডিয়ান ফিলোসফি আছে হ্যাঁ স্যার। বেদান্ত কত টাইপের? হ্যালো। হ্যাঁ বলছি, বেদান্ত ক টাইপের আছে? বেদান্তের তো কি সে তার বেদান্তের ভাগ বলো তো, পড়েছো? আমি এডুকেশনে প্রথম যে নোট দিয়েছি সেটাও পড়োনি নাকি? কি হলো ব্যাপারটা? স্যার ওই এডুকেশনে চলে গেছে স্যার, মানে ইন্ডিয়ান লজিকে আসছেনি না, বেদান্ত। ইন্ডিয়ান আমি যে ওকে নোটটা দিয়েছি ইন্ডিয়ান ফিলোসফি এডুকেশনে, সেটা তো বলতে পারছি না। না না, আমি ক্লাস করছি। তোমাকে তো আমি এডুকেশনের নোট দিয়েছি ইন্ডিয়ান ফিলোসফি, সেটা কি হলো? সেটা পড়ো না? কি গো, বেদান্ত নিয়ে কিছু পড়োনি? তাহলে কি করে আমি পড়াবো এখন ইন্ডিয়ান লজিকটা? যেখানে একজন তো অন্তত সমস্যা হয়ে গেল। আচ্ছা শোনো, আমি বলছি একটু বেদান্তটা নিয়ে 7 মিনিট মতো সময় আছে, আমি একটু কথা বলে দিই, সেগুলো ভালো করে শুনবে। ধরো, যখন আর্যরা ভারতে এসেছিল, সেই সময় তাদের কাছ থেকে জিজ্ঞাসা বলে কিছু ছিল না। তারা যেটা এসেছিল তারা ধরে নেওয়া হয় যে তারা ভারতের বাইরে থেকে এসেছে, বেশিরভাগ জনই বলছেন, কেউ কেউ বলছেন ভারতেরই তারা লোক, এবং ভারতেই তারা একটা সময় গিয়ে অন্য যারা আদিবাসীরা ছিল তাদেরকে সরিয়ে দিয়ে সেই জায়গাগুলো দখল করে নেয়, আর আদিবাসীরা সাউথের দিকে চলে যায় বা দক্ষিণ ভারতের দিকে চলে যায়। তো সেই জায়গাটা সমস্তটাই তখন আর্যরা দখল করেছে। যে জায়গাটা থেকে তুমি ধরো অ্যানথ্রোপোলজিতে নিশ্চয়ই সিন্ধু সভ্যতার সম্বন্ধে পড়েছো তো কিছু, পটারি টটারির জন্য তো তোমাকে সিন্ধু হ্যাঁ হ্যাঁ সভ্যতা হ্যাঁ। করতে হয়েছে। হুম হুম তো এই যে জায়গাগুলো, পড়তে পেরেছি। তারা আর্যদের হাতে অনার্যরা যারা ছিল তাদেরকে সেখান থেকে সরিয়ে দিল, সরিয়ে দিয়ে তাদেরকে সাউথ ইন্ডিয়াতে পাঠিয়েছিল, আর এখানে ওরা দখল করে। দখল করে ওদের যে প্রথম কাজটা হলো সেটা হলো ব্যাখ্যা করতে শুরু করলো। মানে বেদ যেখানে তুমি দেখতে পাবে যে বেদের মধ্যে সমস্ত ব্যাখ্যা করা হয়েছে। অগ্নিকে তুমি ধরো বা সোমকে ধরো বা এরা যারা দেবতারা রয়েছেন, এদের নিয়ে ব্যাখ্যার মধ্যে কিন্তু বেদ নিজেকে আটকে রেখেছে। ব্যাখ্যার বেশি কিছু কিন্তু বেদের মধ্যে নেই। কারণ বেদ মানে হলো বীজ ধাতু থেকে উৎপন্ন একটা শব্দ। এই বীজ ধাতু থেকে উৎপন্ন বীজের যে অর্থ, মেইন অর্থটা হচ্ছে বীজ শব্দটা, সেটা হচ্ছে জ্ঞান। এবং সেই জায়গায় দাঁড়িয়ে থেকে সে যেরকম, ধরো আমি যেরকম লেকচার দিচ্ছি, এই লেকচারের মতো করে বেদ লেখা হয়েছিল। এই বেদ লেখা এভাবে হওয়ার কারণে তখনকার যারা আর্যরা ছিল তারা সেগুলোকে শুধুমাত্র মুখস্থের মধ্যে সীমায়িত রাখতে চেষ্টা করছিল। তাদের কাছে কখনো কোনো প্রশ্ন নিজেদের ভেতরে তৈরি হচ্ছিল না। কিন্তু জ্ঞান অর্জনের জন্য প্রশ্নের একটা বড় ভূমিকা রয়েছে। তো তখন এই প্রশ্ন তাদের মনে আসতে শুরু করলো, এবং শুরু করার পরে তুমি যে কোনো বেদান্তকে তুলে ধরো, এই যে তুমি নাম বলছিলে কেন, কট, এগুলো যে নামগুলো বলছিল, তাহলে এই সমস্ত উপনিষদ গুলোর ভেতরে তুমি দেখবে মেইন যে জায়গাগুলো রয়েছে সেখানে হচ্ছে তোমার টোটালি হচ্ছে একটা কোশ্চেন করছে, প্রশ্ন জিজ্ঞাসা করছে। মানে সেটা হতে পারে তোমার কোনো দেবতার কাছে গিয়ে, যেমন যমের কাছে গিয়ে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করেছেন আহ নচিকেতা। তারপরে হচ্ছে তোমার কিছু তোমাদের গুরুদের কাছে গিয়ে জিজ্ঞাসা করা হচ্ছে, এই ধরনের ব্যাপারগুলো কিছু কিছু এসেছে। তো এই জায়গাটা থেকে যখন আসলো, তখন এতদিন পর্যন্ত যখন বেদ নিয়ে আলোচনা হচ্ছিল তখন সেটা ছিল স্মৃতি। স্মৃতি কারণগুলো সেটা তারা শুধুমাত্র মনে রাখছিল, তারা কিন্তু জিজ্ঞাসা করছিল না কিছু। কিন্তু বেদান্ত এসে প্রথম বলল জিজ্ঞাসার কথা, এবং এই জিজ্ঞাসা যখন আসলো তখন সেটা হয়ে গেল শ্রুতি। কারণ তুমি আমাকে যখন কোনো প্রশ্ন জিজ্ঞাসা করো, তখন আমি যে তার উত্তরটা বলি সেটা তুমি শুনছো, সেটা কিন্তু তুমি মনে রাখছো তারপরে, আগে শুনছো। তাহলে এই হচ্ছে স্মৃতি, আর এক হচ্ছে শ্রুতি। তাহলে এই স্মৃতি আর শ্রুতি, এই দুটো নিয়ে আর্যরা কিন্তু ভারতীয় জনজীবনের ভেতরে তাদের নিজেদের অস্তিত্ব বজায় রাখে। তো এই জায়গায় দেখা গেল যে বিভিন্ন রকমের নতুন ধরনের কনসেপ্ট বেদান্তের ভেতরে আসতে শুরু করলো। যেমন এতদিন পর্যন্ত তারা যখন পর্যন্ত বেদের মধ্যে আটকে ছিল, তখন পর্যন্ত তাদের কাছে শুধুমাত্র ধারণা ছিল ঈশ্বর এক মহান শক্তি, ঈশ্বরের পুজো করলে তিনি তুষ্ট হবেন, তিনি তুষ্ট হলে আমাদের যে সমস্ত বিভিন্ন রকমের রোগ বা বিভিন্ন রকমের আহ প্রাকৃতিক দুর্যোগ, এগুলোর থেকে আমরা নিজেদেরকে সুরক্ষিত রাখতে পারবো।
এই জায়গাটুকু নিয়েই তাদের ভাবনা চিন্তা সমস্তটা ছিল। কিন্তু বেদান্তে এসে সেই সমস্ত ভাবনা চিন্তার জায়গা থেকে তারা কিছুটা বেরিয়ে আসে, এবং বেরিয়ে এসে তারা তখন ভাবতে শুরু করলো যে প্রাকৃতিক শক্তি বা জাগতিক বিভিন্ন শক্তির কথা তো হলো, এখন মানব শক্তির কথা কি করে বলা যাবে। এই শাস্ত্রটি যেরকম হিউম্যান রিসোর্স নিয়ে পড়াশোনা করেছে, তো এই জায়গায় দাঁড়িয়ে থেকে আজকে আমরা ওয়েস্টার্নাইজড এডুকেশনের ভেতরে আমরা পড়ি হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, কিন্তু বেদান্ত কিন্তু এই হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের কথাই বলছে। যার জন্য শাস্ত্রটিকে আমরা পেপার লিখতে দিয়েছি যেখানটায় বেদান্তের কথা উঠে আসে। কারণ এই হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টই কিন্তু একমাত্র হচ্ছে বেদান্তের বক্তব্য। তার যে বক্তব্য ছিল সেটাকে নিয়ে আজকে বিভিন্ন রকম ভাবে বিভিন্ন রকম ব্যাখ্যা দিয়ে আজকে বিভিন্ন ধরনের থিওরি বানিয়ে সেটাকে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট হিসেবে আমাদের পড়ানো হয়। তাহলে বেদান্তের ভেতরে যে জায়গাটা আমাদের কাছে মেইনলি উঠে এসেছে সেটা হলো মানুষদের কথা, মানুষের কথা এবং মানুষ কিভাবে থাকছে, মানুষ কিভাবে চলাফেরা করছে, মানুষের জন্য কি ধরনের তারা ভাবনা চিন্তা এবং সমাজ ব্যবস্থা দরকার, এইগুলোর কথা কিন্তু বেদান্ত বলছে। কিন্তু তখন পর্যন্ত যে আধুনিক বিজ্ঞান আমরা বলি, অর্থাৎ যুক্তি, তর্ক, এই দুটো তাদের কাছে ছিল না। তর্ক করতে তারা জানতো, তারা জানতো যুক্তির কথা, তারা কিন্তু তর্কটা পছন্দ করতো না এবং তারা তর্ক করতো না, তারা বিতর্ক করতো। যেমন দেখা যায় বিভিন্ন জায়গায় তারা বিভিন্ন ধরনের বিতর্ক সভা বসাতো। আমরা যে ধরনের নামগুলো পাই, গর্গী, মৈত্রেয়ী, এই সমস্ত যে নামগুলো, লোপামুদ্রা, যে সমস্ত মহিলারা, সেই সময় বলা হয় যে মহিলাদের ভেতরে একটা শিক্ষার প্রসার ছিল এবং মহিলারা সমাজের ভেতরে তারা শিক্ষার জন্য এগিয়ে এসেছিল, তারা শিক্ষা নিত। তো এই যে তাদের একটি শিক্ষা ব্যবস্থা, তুমি যদি ভালো করে একটু দেখো সেই জায়গাগুলো, তাহলে দেখতে পাবে যে তারা কিন্তু মানে যেভাবে তারা শিক্ষা অর্জনটা করতো এবং তারা যেভাবে নিজেদেরকে সামাজিক ভাবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করতো, সেটা ছিল বিভিন্ন ধরনের বিতর্ক সভা। তাদের কাছে বড় বড় মুনি ঋষিরা আসতেন। ধরো সেই সময় যারা মুনি ঋষি যেমন গৌতম, এই সমস্ত মুনি ঋষিরা এসে এদের সঙ্গে তর্ক করতেন। কিন্তু সেই তর্কটাকে তারা তর্ক বলতেন না, তারা বলতেন বিতর্ক। কারণ তর্ক আর বিতর্কের ভেতরে কিছু পার্থক্য আছে। বিতর্ক হতে গেলে তোমাকে যুক্তির প্রাধান্য রাখতেই হবে, যুক্তি ছাড়া সেখানে কিন্তু কথা বলা যায় না। আর তর্ক করতে গেলে তোমার গায়ের জোর আছে, তুমি একটা যা সেটা বলে দিলে, সেটা যদি যে তোমার থেকে দুর্বল তাকে মানতে বাধ্য করলে, তাহলে সে মেনে নিল। তাহলে এই বিতর্ক আর এই তর্কের ভেতরে পার্থক্যটা তৈরি হয়। এখন এই বিতর্ক যখন তৈরি হচ্ছে তখন আসল দিয়ে এই যে জ্ঞান লক্ষণ বলছো, এই জ্ঞান লক্ষণটা তৈরি হচ্ছে। জ্ঞান লক্ষণ যখন তৈরি হচ্ছে তখনই বিতর্কের ভেতরে একজন জিতছে আর একজন হারছে বলে ধরা হয়। তো কিভাবে আমি বিতর্কটা করব? বিতর্কের তো বিভিন্ন ধরনের পথ হতে পারে। তো বিতর্কের পথটাকে দেখতে গিয়ে বেদান্তকে দুটো ভাগে ভাগ করে দেওয়া হয়। একটা হচ্ছে অদ্বৈত বেদান্ত, আর একটা হচ্ছে দ্বৈত বেদান্ত। অদ্বৈত বেদান্ত সে বলছে মানুষ এবং ঈশ্বর একই ধরন এবং একই সঙ্গে তারা বাস করে, তারা কেউ কারোর থেকে আলাদা নেই। কিন্তু দ্বৈত বেদান্ত বলছে মানুষ আর দেবতা উভয় শক্তি খুবই প্রাধান্য রাখতে পারে, কিন্তু মানুষের ভেতরে দেবতার বাস হয় না। মানুষ এবং দেবতা এ দুটো আলাদা এন্টিটি। মানুষের ভেতরে দেবত্বের প্রকাশ হতে পারে,